আচ্ছা। আচ্ছা, জি তো স্যার, আমরা শেষ করে দিন স্যার। আমরা হচ্ছে গত ক্লাসে শেয়ার স্ট্রেংথ অফ সয়েল এই বিষয়টা আমরা পড়ছিলাম এবং এটা শেষ করেছিলাম। এটা প্রায় কয়েকটা ক্লাসে আমরা দেখেছি। আমরা হচ্ছে এটা শেষ করেছি। তো আপনাদের জিওটেক ওয়ানে যে বিষয়গুলো ছিল সেখানে আমরা ওয়েট ভলিউম রিলেশনশিপ, এটা তো আপনারা পড়েছেন। প্লাস্টিসিটি এন্ড স্ট্রাকচার অফ দ্য সয়েল এটা পড়া হয়েছে, ক্লাসিফিকেশন পড়া হয়েছে, সয়েল কম্পেকশন, পারমিয়াবিলিটি, সিপেজ, ইনসিটু স্ট্রেসেস, স্ট্রেসেস ইন সয়েল মাস, কম্প্রেসিবিলিটি অফ দ্য সয়েল এটা পড়ানো হয়েছে। তার মানে হচ্ছে সেটেলমেন্টের যে ম্যাথগুলো, শেয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল এটা তো পড়ানো হলো। দেন হচ্ছে ল্যাটারাল আর্থ প্রেশার অফ দ্য সয়েল, এটা পড়ানো হয়েছে। আর বাকি এগুলো আপনাদের নাই অবশ্য। আমি যদি আপনাদের সিলেবাসটা দেখি, সেটেলমেন্ট তো পড়ানো হয়েছে, কম্প্রেসিবিলিটি, সেটেলমেন্ট বিহেভিয়ার অফ দ্য সয়েল, আচ্ছা ল্যাটারাল আর্থ প্রেশার, স্ট্রেস ডিস্ট্রিবিউশন, এগুলো আমরা পড়েছি সবগুলাই। তো যেটা বাকি আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফরমেশন টাইপ এন্ড আইডেন্টিফিকেশন অফ দ্য সয়েল। তার মানে আপনাদের হচ্ছে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এই দুইটা বাকি আছে। তো চ্যাপ্টার 1-এ আসলে এখানে হিস্টোরিক্যাল, মানে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং মূলত কিভাবে শুরু হয়েছে এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা আছে এখানে। একেবারে কি বলে, মানে প্রথম দিকে কোন কোন বিষয়গুলো নিয়ে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পথ চলা বা কোন কোন মাধ্যমে আসছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা, এগুলো আমাদের খুব বেশি আসলে পরীক্ষায় আসার মতো না। তারপরে আমরা কিছু দেখবো। দেন হচ্ছে চ্যাপ্টার 2-তে অর্গানিক সয়েল এন্ড গ্রেন, সয়েল গেইন, এইটা নিয়ে আমরা কিছু পড়াশোনা করবো। এখানে সবগুলো পড়বো না, কিছু কিছু বিষয় আমরা হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে একেবারে চ্যাপ্টার 1, শুরুতেই যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিটেলস এটা, এখানে যেগুলো যেগুলো পড়তে হবে বাদ দিতে হবে অনেকগুলো, কিন্তু যেগুলো পড়তে হবে সেগুলো একটু নোট করে রাখেন। প্রথমে আসি যে ফর ইঞ্জিনিয়ারিং পারপাস আমরা সয়েলকে বিভিন্নভাবে ডিফাইন করতে পারি, বা বিভিন্ন পারপাসে বিভিন্ন জন বিভিন্নভাবে ডিফাইন করতে পারে। আমরা যদি ইঞ্জিনিয়ারিং পারপাসের ক্ষেত্রে বলি তাহলে এখানে বলা হচ্ছে যে সয়েল ইজ ডিফাইন অ্যাজ আনসিমেন্টেড এগ্রিগেট অফ মিনারেল গেইনস অ্যান্ড ডিকেইড অর্গানিক ম্যাটার, সয়েল পার্টিকলস with liquid and gases in the empty spaces between the solid spaces, solid particles। এটা আমরা জানি যে সয়েল আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে আনসিমেন্টেড। যেমন সিমেন্টেড বলতে কি বোঝাচ্ছে, সিমেন্টেড বলতে যেটা বোঝাচ্ছে যে একটা আরেকটার সাথে লেগে থাকে, তাই না? যেমন সিমেন্টের প্রপার্টি কি হয়, যে একটা আরেকটার সাথে এডহেশনটা অনেক বেশি হয়, তাই না? তো আনসিমেন্টেড এগ্রিগেট সয়েল গুলোকে যদি আমরা ধরি, মনে করেন যে স্যান্ডের সাথে কি হয় যে এগুলোকে একটা আরেকটার সাথে খুব বেশি কোহেশন বা খুব বেশি এডহেশন থাকে না, তাই না? তো সয়েলটাকে বলা হচ্ছে আনসিমেন্টেড এগ্রিগেট অফ মিনারেল গেইনস। তার মানে এটা হচ্ছে যে মিনারেল গেইনস বলতে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলস দিয়ে, এখানে সিলিকন, তারপরে বিভিন্ন একেবারে ক্ষুদ্র অংশগুলো নিয়ে গঠিত আসলে মূলত। কেন হচ্ছে অর্গানিক ম্যাটার, সলিড পার্টিকেলের যে ডিকেড অংশগুলো আছে বা ভাঙ্গা অংশ যেগুলো আছে সেগুলো নিয়ে মূলত গঠিত গঠিত হয়। এবং এই যে সয়েলের ভিতরে লিকুইড এবং গ্যাস থাকে, সয়েলের যে এমটি স্পেসেস গুলো আছে এই এমটি স্পেস গুলোতে লিকুইড এবং গ্যাস থাকে মূলত। আচ্ছা, 1 মিনিট। হুম। তো লিকুইড এবং গ্যাস, আচ্ছা, লিকুইড এবং গ্যাস থাকে। তো এইটা হচ্ছে যে সয়েলের ডেফিনিশন। তো এইখান থেকে সয়েলের ডেফিনিশনটা দেখবেন। সয়েল কি, এখন সয়েল কোথায় কোথায় ইউজ করা হয়, যে সয়েল ইজ ইউজড অ্যাজ এ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস ইন ভেরিয়াস সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট অ্যান্ড ইটস সাপোর্টস স্ট্রাকচারাল ফাউন্ডেশন, সেটা তো আমরা জানি। তো যার কারণে আমাদের যেহেতু এটা বিভিন্ন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস হিসেবে আমরা এটা ইউজ করি, সয়েলকে ইউজ করি, এবং হচ্ছে যে এটা স্ট্রাকচারাল ফাউন্ডেশনকে সাপোর্ট দেয়, যার কারণে আমাদের সয়েলের বিভিন্ন প্রপার্টিস গুলো জানা দরকার, যেগুলো হচ্ছে অরিজিন, সয়েলটা কোন জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন, অ্যাবিলিটি অফ টু ড্রেন ওয়াটার, কম্প্রেসিবিলিটি, শেয়ার স্ট্রেংথ, এগুলো অধিকাংশ বিষয় আমরা অলরেডি জেনে আসছি।
তো দেন হচ্ছে সয়েল মেকানিক্স। সয়েল মেকানিক্স ইজ দ্য ব্রাঞ্চেস অফ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ দ্য সয়েল অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য সয়েল মাসেস সাবজেক্টেড টু ভেরিয়াস টাইপ অফ ফোর্সেস। তার মানে সয়েল মেকানিক্স যে বিষয়গুলো নিয়ে কাজ করে সেটা হচ্ছে সয়েলের ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে কাজ করে, মানে বাহ্যিকভাবে সয়েলের সাইজ কিরকম এবং তার যে বিহেভিয়ার, সয়েলের উপর যখন আমরা লোড দেই তখন এই লোডের এগেনস্টে সয়েলটা কি ধরনের বিহেভিয়ার বা কি ধরনের ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছে সেই বিষয়টার উপর কাজ করা হচ্ছে সয়েল মেকানিক্স। দেন আরেকটা টার্ম আছে যে সয়েল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপালস অফ দ্য সয়েল মেকানিক্স টু প্র্যাকটিক্যাল প্রবলেম। আর সয়েল ইঞ্জিনিয়ারিং যদি আমরা বলি তাহলে এখানে কয়েকটা টার্ম, একটা হচ্ছে সয়েল, সয়েলটা কি, দেন সয়েল মেকানিক্স কি। সয়েল মেকানিক্স হচ্ছে সয়েলের ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে কাজ করে এবং সয়েলের উপর যখন আমরা বিভিন্ন ধরনের ফোর্স অ্যাপ্লাই করি তখন তার বিহেভিয়ারটা কিরকম হয় সেটা ডিফাইন করে বা সেটা মানে সেই বিহেভিয়ারটাই হচ্ছে সয়েল মেকানিক্স। এই সয়েল মেকানিক্স এর কনসেপ্ট যদি আমরা ব্যবহার করি কোন একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে বা কোন একটা প্র্যাকটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে, তখন এই টার্মটাকে বলা হচ্ছে সয়েল ইঞ্জিনিয়ারিং। তাহলে সয়েল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপালস অফ দ্য সয়েল মেকানিক্স টু প্র্যাকটিক্যাল প্রবলেমস। দেন যেটা হচ্ছে আমরা আমাদের যেটা কি বলে সিলেবাস, যেটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য সাবডিসিপ্লিন অফ সিভিল ইঞ্জিনিয়ারিং দ্যাট ইনভলভস ন্যাচারাল ম্যাটেরিয়ালস ফাউন্ড ক্লোজ টু দ্য সারফেস অফ দ্য আর্থ। তার মানে আর্থ সারফেসের কাছাকাছি যে ম্যাটেরিয়ালস গুলো পাওয়া যায় মানে সয়েল, স্যান্ড, ক্লে, এগুলা নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে যে কাজগুলো আছে, তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর সম্পূর্ণ পার্টটা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং না। সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট যেটা হচ্ছে যে মানে পৃথিবীর কি বলে সারফেসের কাছাকাছি যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে, তাকে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বলি। তাহলে ইট ইনক্লুডস দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য সয়েল মেকানিক্স এন্ড রক মেকানিক্স টু ডিজাইন অফ ফাউন্ডেশন, রিটেনিং স্ট্রাকচার এন্ড আর্থ স্ট্রাকচার। এখানে কয়েকটা টার্ম আছে, এই টার্ম গুলো এই টপিক গুলো একটু দেখেন। এটা সয়েল, সয়েল মেকানিক্স কি, সয়েল ইঞ্জিনিয়ারিং কি, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কি। ঠিক আছে, বাকি এখানে যেটা আছে যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পিরিয়ড টু 18th সেঞ্চুরি, 18 মানে 18th সেঞ্চুরির আগে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কিরকম ছিল এই বিষয়গুলো এখানে একটা ডিটেলস আলোচনা আছে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু দেখেন যে এখানে 18th সেঞ্চুরির আগে আমরা হচ্ছে যে সয়েল ইউজ করে বা সয়েল মেকানিক্স এই কনসেপ্ট গুলো ইউজ করে বিভিন্ন ধরনের মানে কনস্ট্রাকশন বা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন আমরা দেখি, আমাদের এখনো পর্যন্ত কনস্ট্রাকশন গুলো থাকে আছে। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের পিরামিড, মিশরের পিরামিড, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সভ্যতায় বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখি। এগুলো নিয়ে একটু আলোচনা আছে, যেমন এই যে মেজর পিরামিড ইজিপ্ট, মিশরে যে মেজর যে পিরামিড গুলো আছে এগুলো কোথায় লোকেশন, রিজন কোন কোন, কত সালে এগুলো তৈরি করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা আছে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য, পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু দেখে রাখেন। দেন হচ্ছে এই যে এই ধরনের কনস্ট্রাকশন গুলো আমরা হচ্ছে যে ইতালিতে, ইতালির যে টাওয়ার যেটা আছে, দেন এই যে বিষয়গুলো আছে এখানে। আচ্ছা, দেন হচ্ছে 1700 সাল থেকে 1776 সাল পর্যন্ত আহ এই ক্লাসিফিকেশন করা হয়, যেমন রক, তারপর ফার্ম অর হার্ড স্যান্ড, তারপরে কম্প্রেসিবল স্যান্ড। যাই হোক, এগুলার ইউনিট ওয়েট কিরকম হয় এগুলার একটা বিষয় আছে, এগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। দেন হচ্ছে 1776 থেকে 1856, মানে বিভিন্ন সালে সয়েলকে কি আকারে ক্লাসিফিকেশন বা সয়েলকে কি আকারে নামকরণ করা হয়, এই বিভিন্ন ইগুলো এখানে আছে, এগুলা স্কিপ করে যেতে পারেন। তাহলে এখানে আর হচ্ছে দেন যেটা আসে হচ্ছে যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আফটার 1927, তার মানে 1927 সালের পরে যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, তার মানে আমরা যদি বলি 1927 সালের আগে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব বেশি আলোচনা এখানে ছিল না, যে একেবারে ক্লাসিফিকেশন টাইপের কিছু আলোচনা ছিল, মানে সয়েলকে বিভিন্ন উম, ভাগে ভাগ বা সয়েলের এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা ছিল। কিন্তু আমরা যদি বলি যে এখানে 1927 সালের পরে এখানে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ধীরে ধীরে খুব মানে বিস্তর বৃদ্ধি পায়। দেন হচ্ছে যে চার্লস গেইস, আরো অনেক সায়েন্টিস্ট যারা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক, সয়েল মেকানিক্স নিয়ে অনেক বেশি কাজ করছে। তো এই তারা আসার পরে আমরা যে বিষয়গুলো পাই সেগুলো হচ্ছে এই যে ইফেক্টিভ স্ট্রেসেস, শেয়ার স্ট্রেংথ, তারপরে হচ্ছে কোন পেনিট্রোমিটার,
কনসলিডেশন, সেন্ট্রিফিউজ টেস্টিং, ইলাস্টিক থিওরি অফ স্ট্রেস ডিস্ট্রিবিউশন, সোয়েলিং অফ দ্য ক্লে, বিভিন্ন আহ, বিষয়গুলো মূলত এই যে 1900 কত 1987-এর পর থেকে, মানে খুব বেশি দিন না, কিন্তু আমাদের এই যে সয়েল জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যে এই যে হিউজ বিষয়গুলো, এই বিষয়গুলো জানার কিন্তু খুব বেশি সময় হয় নাই, তাই না? 1987-এর পর থেকে এই বিষয়গুলো এখানে আছে, কি কি করা হয়েছে এখানে খুব বেশি। উম, আর লাস্টের দিকে তো এই হচ্ছে বিষয়, মানে প্রথম চ্যাপ্টারে এখানে খুব বেশি কিছু না, যে সয়েল মেকানিক্স নিয়ে কত সাল বা কোন কোন বছরগুলো নিয়ে কি কি আলোচনা হয়েছে, বা কোন কোন বিষয়গুলো তখন কনস্ট্রাকশন করা হয়েছে, এই বিষয়গুলো এখানে আছে। তো এখানে আপনাদের ওই হিস্টোরি, এত হিস্টোরি এটা তো আমাদের জন্য ইম্পর্টেন্ট না খুব বেশি। তো তারপরে একটু দেখে রাখেন, আর হচ্ছে যে এখানে এই ইন্ট্রোডাকশনের এই পার্টটা ইম্পর্টেন্ট। এখানে যে ডেফিনিশন গুলো আছে সয়েল, এগুলো শর্ট নোটস আকারে আসতে পারে। সয়েল, সয়েল মেকানিক্স, সয়েল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আমাদের এক চ্যাপ্টার কিন্তু শেষ। আচ্ছা, দেন আমরা হচ্ছে চ্যাপ্টার 2 তে যেটা যাব, এটা আমাদের জন্য আহ, এটা হচ্ছে যে অরিজিন অফ সয়েল অ্যান্ড গ্রেন সাইজ। অরিজিন অফ সয়েল, সয়েল নিয়ে যে আমরা আলোচনা করতেছি, বা যেই বিষয়গুলো নিয়ে আমরা এতদিন পড়াশোনা করলাম, তো এই সয়েলের অরিজিনটা কোথায়, বা এটা উৎপত্তিটা কোথায়, বা কিভাবে উৎপন্ন হয়, এটা আমরা একটু বিষয়গুলো করব। ইন জেনারেল, সয়েল আর ফর্ম বাই ওয়েদারিং অফ রক। তার মানে স্বাভাবিক কন্ডিশনে বা স্বাভাবিকভাবে আমরা বলতে পারি সয়েলটা হচ্ছে তৈরি হয় রকের ওয়েদারিং অ্যাকশনের কারণে। এখন ওয়েদারিং অ্যাকশনটা কি সেগুলা পরে আসতেছে। তার মানে সয়েল মূলত তৈরি হয় রক থেকে। আমরা সয়েল দেখি বা ক্লে দেখি, যা কিছু দেখি এগুলো তৈরি হয় রক থেকে। আপনাদের জিওলজি অ্যান্ড জিওমরফোলজি এই কোর্সটা ছিল, পড়ছেন না এই কোর্স? স্যার। জি স্যার। জি স্যার, শেষ হয়েছে স্যার। শেষ হয়েছে তো এইটাতে আপনারা রক সাইকেল নামে একটা টার্ম পড়ছিলেন, যে সয়েলের ফরমেশন, ওইখানে আমরা ডিটেলস আলোচনা, মানে ওইখানে ডিটেলস আলোচনা ছিল যে সয়েল গুলো কিভাবে আসে, মানে এটা ওয়েদারিং অ্যাকশনের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে। তো এই বিষয়গুলো এখানে কিছু সংক্ষিপ্ত ভাবে আলোচনা আমরা এখানে করব। দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ দ্য সয়েল আর ডিরেক্টলি আর কি বলে dictated primarily by the minerals that constitute the soil particle and hence the rock from which it is derived। তার মানে হচ্ছে সয়েলের যে ফিজিক্যাল প্রপার্টিস গুলো আছে, সয়েলের ফিজিক্যাল প্রপার্টিস সেটা মূলত ডিপেন্ড করে এই সয়েল কোন মিনারেলস দ্বারা বা কোন মিনারেলস দ্বারা গঠিত, এবং এইটার যে যে রক থেকে এই সয়েলটা তৈরি করা হয়েছে, এই রকের যে প্রপার্টিস সেগুলোর উপর ডিপেন্ড করে। তো এই চ্যাপ্টারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে: দ্য ফরমেশন অফ ভেরিয়াস টাইপ অফ রকস, দ্য অরিজিনস অফ হুইচ দ্য অরিজিনস অফ হুইচ আর দ্য সলিডিফিকেশন অফ দ্য মডার্ন ম্যাগমা, দ্য ম্যান্টল অফ দ্য আর্থ। এই বিষয়গুলো, রক কিভাবে তৈরি হয়, রক সাইকেল কিভাবে, সয়েল, রক থেকে কিভাবে সয়েল হয় বা রক কিভাবে তৈরি হয়, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা আছে এখানে। তাহলে প্রথমে আসি রক সাইকেল এন্ড দা অরিজিন অফ সয়েল। এই টার্মটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে আসলে ম্যাথ নাই কোনো, লাস্টের দিকে কিছু আছে কিন্তু থিওরি। তাহলে রক সাইকেল এন্ড দা অরিজিন অফ দা সয়েল, এটা জানার আগে আমি প্রথমে একটা ফিগার দেখে আসি। এই যে এই ফিগারটা এখানে, এটা হচ্ছে রক সাইকেল। আমরা জিওলজি জিওমরফোলজিতে এই বিষয়গুলো পড়ছিলাম ডিটেলস, যে পৃথিবীর ক্ষেত্রে আমরা যদি বলি যে পৃথিবীর ক্রেস্টটাকে যদি বিবেচনা করি, আমি একটু সার্চ দিই। আচ্ছা, দেখা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, আমি একটু বলি। আচ্ছা, তো নর্মালি
নর্মালি আমরা যদি পৃথিবীকে একটা ক্রস সেকশন আঁকি, মানে পৃথিবীর ভিতর দিকে যদি কাটার চেষ্টা করি, তাহলে যে বিষয়গুলো পাই এখানে মেনলি উপরে যে অংশটুকু, মানে আমরা যেটাতে বসবাস করি বা যে অংশটুকুর মধ্যে সয়েল বা এই জাতীয় বিষয়গুলো থাকে, এটাকে বলা হচ্ছে আর্থ ক্রেস্ট, মানে একেবারে আপার অংশ, মানে পানি মাটি যেগুলোর মধ্যে আমরা বসবাস করি মূলত। যে এটা হচ্ছে যে টপ থেকে, মানে আমাদের পৃথিবীর উপরিভাগ থেকে মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত এই আর্থ ক্রেস্টটা থাকে। এখানের সয়েল গুলো, তার মানে এখানে হার্ড একটা সারফেস থাকে, হার্ড সারফেস, দেন ওয়াটার থাকে, যাই হোক। এইটা হচ্ছে উপরের পার্টটুকুকে বলা হচ্ছে আর্থ ক্রেস্ট। দেন ম্যান্টেল, দেন ইনার, মানে আউটার কোর এন্ড ইনার কোর। এখানে ম্যান্টেল বলতে যেটা বোঝাচ্ছে এটা, দেখেন আউটার কোর ইনার কোর, যত আমরা ক্রেস থেকে যত ভিতরে দিকে যাব, তো সেটা তত টেম্পারেচার বৃদ্ধি, মানে বৃদ্ধি পায়, মানে ভিতরের দিকে অনেক টেম্পারেচার অনেক বেশি। তাহলে এই যে ইনার কোর এবং আউটার কোর, এখানে টেম্পারেচার অনেক বেশি। এবং তারপর সে যে ম্যান্টেল বা যেটাকে আমরা ম্যাগমা বলি, আমি যদি আরেকটু বলি ম্যান্টেল, আচ্ছা, এটা তো দেখানো হচ্ছে, বা এটাকে আরো কয়েকটা ভাগ করা যায় আর কি। দেখো, উপরে হচ্ছে ক্রেস, তারপরে ম্যান্টেল, তারপরে আউটার কোর, ইনার কোর। তো এখানে মানে টেম্পারেচার অনেক বৃদ্ধি, মানে অনেক বৃদ্ধি পায়। তো এই আর্থ ক্রেস্ট যেটা আমরা জানি হচ্ছে যে পৃথিবীটা 7টা টেকটনিক প্লেট দ্বারা গঠিত। তার মানে এই যে উপরের যে ক্রেস্টটা আছে, এই ক্রেস্টটা 7টা প্লেট দিয়ে একটা আরেকটার সাথে লেগে থাকে, এরকম প্লেট দ্বারা গঠিত মূলত। তো এই যে ভিতরে যে টেম্পারেচার তো ভিতরের দিকে অনেক বেশি, তো এখানে যে ম্যাটেরিয়ালস গুলো থাকে সেগুলো হচ্ছে লিকুইড টাইপের, বা আমরা যে যে যেটাকে কি বলি, ম্যাগমা দ্বারা যেটাকে রিপ্রেজেন্ট করা হয়, বা আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি যেটা আসি। তো এখন কোনো একটা প্লেট যখন এই যে আর্থ ক্রেস্টের যে অংশটুকু জোড়া, মানে একটা প্লেট আর একটা প্লেটের উপর থাকে, তো কোনো কারণে আর্থকোয়াকের কারণে হোক, বা এটার স্লাইডিং এর কারণে হোক, বা স্লিপ হওয়ার কারণে হোক, কোনো কারণে যখন ফাঁকা পায়, মানে ভিতরে টেম্পারেচার বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি ভিতরে প্রচন্ড প্রেসারে থাকে। এই যে ম্যাগমা হোক বা এই যে ইনার কোর আউটার কোর, এখানে প্রচন্ড প্রেসার, যত বেশি টেম্পারেচার থাকবে আমাদের কি এটা মানে স্প্রিড আউট হয়ে যাওয়ার, হয়ে যেতে চাই সবচেয়ে বেশি, তাই না? তো ভিতরে পার্ট গুলো বা ভিতরে যে অংশটুকু থাকে সেগুলো হচ্ছে প্রচন্ড প্রেসারে থাকে। যখনই কোনো একটা জায়গা দিয়ে এই ভিতরে যে লিকুইড গুলো আছে, বা আমরা যে অগ্নেয়গিরির যে যে লাভা যেটাকে বলি লাভা, এই লাভা গুলো যখনই কোনো একটা জায়গা দিয়ে স্পেস পায় বা ফাঁকা জায়গা পায়, সে হচ্ছে উপরের দিকে চলে আসে। আচ্ছা, সে হচ্ছে উপরের দিকে চলে আসে, তাই না? আচ্ছা, এটা আবার কি, সে হচ্ছে উপরের দিকে চলে আসে। দেন যখন উপরের দিকে চলে আসে, তখন উপরের সারফেস তো আর এত কি বলে টেম্পারেচার না, তখন হচ্ছে সে আস্তে আস্তে ধীরে ধীরে ওই লাভাটা আস্তে আস্তে কি হয়, যে সলিড হয়ে যায়, বা এটা টেম্পারেচার কমে গিয়ে লিকুইড থেকে সলিড হয়। এই সলিড যে হয়, এইটা থেকে মূলত রক গুলো সৃষ্টি হয় বা পাথর সৃষ্টি হয়। তো আমরা আমরা যদি এখানে আসি, তাহলে এই একটা হচ্ছে, প্রথমে যদি আমরা ম্যাগমা থেকে শুরু করি। ম্যাগমা ম্যাগমা বলতে এই যে পৃথিবীর ক্রেস্টের ভিতরে যেটা আছে, মানে যেটা হচ্ছে লিকুইড টাইপের, এই লিকুইড টাইপের যখন ভিতর দিক থেকে সারফেসে চলে আসে, তখন যে র্যাকটা বা এটাকে সলিড হয়ে বা শক্ত হয়ে যে রক রক তৈরি হয়, সেটাকে ইগনিয়াস রক বলা হচ্ছে। তাহলে ম্যাগমা থেকে ইগনিয়াস রক তৈরি হয়। দেন ইগনিয়াস রক থেকে ওয়েদারিং, ইরোশন, ট্রান্সপোর্টেশন। তার মানে ইগনিয়াস রক যেগুলো আছে, সেই রক গুলো ওয়েদারিং। ওয়েদারিং কি সেটা পরে আসতেছি। তার মানে ওয়েদারিংটা হচ্ছে যে এই রক গুলো বিভিন্ন প্রসেসে ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যাওয়া। যেমন একটা বড় রক আছে বা পাথর আছে, সেটা ছোট ছোট ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যাওয়া, এটা হচ্ছে ওয়েদারিং। এখন ওয়েদারিং কেন হয় সেটা পরে আসি। দেন ইরোশন, ইরোশন তো বুঝতে পারি আমরা ক্ষয়। দেন ট্রান্সপোর্টেশন। তাহলে এই যে ওয়েদারিং, ইরোশন, ট্রান্সপোর্টেশন, এগুলো হয়ে হয়ে উঁচু জায়গা থেকে নিচু নিচু জায়গাতে আসে, মানে খুব ছোট ছোট টুকরা আকারে হয়ে, তখন এটাকে বলা হচ্ছে সেডিমেন্টস। সেডিমেন্ট তার মানে প্রথম ম্যাগমা, এটাকে যদি আমি বলি ম্যাগমা থেকে ইগনিয়াস রক, তারপরে সেডিমেন্ট। সেডিমেন্ট যত হইতে থাকবে, মনে করেন কোন একটা জায়গায় কিছু কি গেল পার্টিকেল জমা হচ্ছে,
দেন এইটার উপরে আবার পার্টিকেল জমা হচ্ছে। এরকম যত সেডিমেন্ট হবে, যত এটার উপরে সেডিমেন্ট জমা হবে, নিচের পার্টিকেল গুলো কিন্তু তত বেশি চাপ কাজ করবে, বা এটা নিচের পার্টিকেল গুলো তত বেশি কি কম্প্যাক্ট হওয়া হওয়া কারণ উপরে ওয়েট বাড়তেছে, লোড বাড়তেছে, তার মানে সেটা হচ্ছে কম্প্যাক্ট হবে। তার মানে এই সেডিমেন্ট গুলো কম্প্যাকশন, তারপরে সিমেন্টেশন এন্ড ক্রিস্টালাইজেশন, এগুলো করে যে রকটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে সেডিমেন্টারি রক। সেটা হচ্ছে সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক যখন মানে ধীরে ধীরে এটার উপর যখন অনেক বেশি পরিমাণ সেডিমেন্ট আসে, তখন দেখা যায় এটার লেয়ারটা নিচের দিকে চলে যায়, তাই না? নিচের দিকে চলে গিয়ে এটা মেটামরফোজ, মানে কি বলে মেটামরফিজম। মেটামরফিজম বলতে সেডিমেন্টারি রক গুলো তার যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্ট গুলো চেঞ্জ হয়ে দেন এক ধরনের রক তৈরি হয়, এটাকে বলা হচ্ছে মেটামরফিক রক। দেন এই মেটামরফিক রক যখন ম্যাগমা বা আমরা এখানে যেটা দেখে আসলাম, এই যে মেন্টালের কাছাকাছি যখন আসে, যখন তার টেম্পারেচার বৃদ্ধি পায়, তো এই টেম্পারেচার বাড়তে বাড়তে এটা হচ্ছে যে গলে গিয়ে মেটামরফিক রক গলে গিয়ে আবার ম্যাগমা তৈরি করে। তার মানে আবার ম্যাগমা থেকে এই প্রসেস চলতে থাকে। তাহলে এই বিষয়টা, এইটাকে বলা হচ্ছে রক সাইকেল। ঠিক আছে। এখন রক সাইকেলের এখানে দেখেন, আমরা তো এই যে আউটার প্রসেসটা দেখলাম। এখানে এই সেডিমেন্টেশন শুধু যে ইগনিয়াস রকের যে ওয়েদারিং অ্যাকশন হয় বা কি বলে ইরোশন হয়, ট্রান্সপোর্টেশন হয়, সেটা বিষয় না। সেডিমেন্টেশন রকেরও কি ওয়েদারিং, ইরোশন, ট্রান্সপোর্টেশন হইতে পারে। মনে করেন এক জায়গায় সেডিমেন্টেশন রক, মানে এই যে ইগনিয়াস রক থেকে এরকম বড় একটা পার্টিকেল বা বড় একটা রক আলাদা হয়ে অন্য এক জায়গায় গিয়ে হইলো, তখন ওইটাকে আমরা সেডিমেন্টেশন রক বলবো। এইটা যখন আবার ভাঙবে, আবার ছোট ছোট টুকরাতে পরিণত হইতেছে, তো সেটাও তো সেডিমেন্টেশন রক। তার মানে এইটাকে ভেঙে ছোট ছোট টুকরাতে পরিণত হওয়া। তার মানে এই যে সেডিমেন্ট গুলো আবার ওয়েদারিং হইতে পারে, ইরোশন হইতে পারে, বা ট্রান্সপোর্টেশন হইতে পারে, সেটাকে আমরা সেডিমেন্টস বলতেছি। তারপরে যখন এটাকে কম্প্যাকশন হবে, সিমেন্টেশন হবে, তখন এটা সেডিমেন্টেশন রক, সেডিমেন্টারি রক বলবো। সেডিমেন্টারি রক আবার ওয়েদারিং, ইরোশন, ট্রান্সপোর্টেশন হয়ে সেডিমেন্টস হবে। তার মানে এই যে প্রসেসটা, আবার ইগনিয়াস রক থেকে সরাসরি মেটামরফিক হয়ে আবার মেটামরফিক রক হইতে পারে, মেল্টিং হইতে পারে, আবার ম্যাগমা হইতে পারে, আবার মেটামরফিক রক থেকে সরাসরি এই যে কি বলে ওয়েদারিং, ইরোশন, ট্রান্সপোর্টেশন মাধ্যমে সেডিমেন্টস হইতে পারে। তার মানে এই যে যে প্রসেসটা, এই টোটাল প্রসেসটাকে আমরা রক সাইকেল হিসেবে ডিফাইন করতেছি। আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই রক সাইকেল। রক সাইকেল কিভাবে এবং এইটা বিভিন্ন প্রসেস গুলো যেগুলো আছে সেটা। আচ্ছা, আপনাদের হচ্ছে টাইম লিমিট দেখাচ্ছে, কেন টাইম লিমিট দেখাচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না আসলে। আচ্ছা, যাই হোক, 5 মিনিট পর হয়তো বা আবার জয়েন করতে হবে, এটা একটু খেয়াল রাখেন। আমি আবার লিঙ্ক দিয়ে দিব, সেম লিঙ্ক না হলে আমি ভিন্ন লিঙ্ক দিব, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে প্রত্যেকটা পার্ট নিয়ে এখানে আলোচনা আছে, ইগনিয়াস রক কি, তাহলে ইগনিয়াস রক আপনারা কি বললেন, এই বিষয়টা যদি মনে রাখেন তাহলে আশা করি এই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবেন। তাহলে ইগনিয়াস রকটা কি? ইগনিয়াস রকটা হচ্ছে ম্যাগমা। ম্যাগমা তো ভিতরের দিকে থাকে, আর্থ ক্রেস্টের ভিতরে, তো সেটা যখন কোনো একটা প্রেসারে বা কোনো একটা কারণে উপরের দিকে উঠে আসে, দেন ওইটা কি সলিড হয়ে বা ওইটা ড্রাই হয়ে ওইটা শক্ত হয়ে যখন টেম্পারেচার কমে যায়, তখন যে রকটা তৈরি হয় সেটা হচ্ছে ইগনিয়াস রক। তাহলে এই বিষয়গুলো বলা আছে, ইগনিয়াস রক আর ফর্ম বাই দা সলিডিফিকেশন অফ দা কি মল্টেন ম্যাগমা। তাহলে ম্যাগমা, গলিত ম্যাগমা বা লাভা, এগুলা যখন সলিডিফিকেশন হয় বা শক্ত হয়, তখন যে রকটা তৈরি হয় সেটাকে ইগনিয়াস রক বলি। তাহলে এটা হচ্ছে যে কি এ, কি বলে ভূমির নিচ থেকে ইজেক্টেড হয়, যে মেন্টাল আর্থ মেন্টাল যেটা আছে, আর্থ মেন্টাল থেকে এটা হচ্ছে যে বের হয়। এখন এটা কি কি কিভাবে বের হয়, যে ভলকানিক ইরাপশন বা মানে কোন একটা জায়গা যখন ফাঁকা পায়, তখন ওইটা দিয়ে বের হয়, তাই না? বিভিন্ন প্রসেসে বের হয়, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা আসে। দেন হচ্ছে যে ম্যাগমা যখন কুলিং হয় তখন এটাকে ইগনিয়াস রক বলে। এইটার কুলিং হওয়ার ফাঁকে আরো কয়েকটা ধরনের এখানে হইতে পারে, এগুলো নিয়ে আলোচনা আছে। তো মেইনলি আমরা যেটা আহ এখান থেকে যেটা আমরা জানি যে ইগনিয়াস রকটা হচ্ছে ম্যাগমা যখন আপক্রেস্টের উপরে চলে আসে কোনো কারণে, এটা আহ, এটা হইতে পারে ওয়ার্কের কারণে হইতে পারে বা বিভিন্ন কারণে হইতে পারে। তো যেখানে হচ্ছে যে আগ্নেয়গিরি আছে সেটার মাধ্যমে কন্টিনিউয়াস ম্যাগমা উপরের দিকে ওঠে ওঠে তাই না, আসে। যেখানে ফাঁকা আছে, তো এগুলোর মাধ্যমে যখন সলিডিফিকেশন হয় তখন ইগনিয়াস রক হয়। তার মানে আপনাদের মেইনলি কি বলে এই যে রক সাইকেলটা আঁকবেন, এটা এঁকে দেন জাস্ট এই যে ইগনিয়াস রক কি জাস্ট একটু এই ছোট কথায়, যেমন ইগনিয়াস রক এই যে এখান থেকে এই পর্যন্ত,
ইগনিয়াস রকটা হচ্ছে যে ফর্ম বাই দ্য সলিডিফিকেশন অফ দ্য ম্যাগমা ইজেক্টেড ফ্রম দ্য ডিপ উইদিন দ্য আর্থ ম্যান্টেল। এই বিষয়গুলো ছোট ছোট একটু লিখে দিবেন। দেন এই যে বললাম যে ওয়েদারিং অ্যাকশন, তাহলে ইগনিয়াস রকটা কি? ইগনিয়াস রকের ওয়েদারিং অ্যাকশন, ইরোশন, ট্রান্সপোর্টেশন এগুলো হয় সেডিমেন্টস হবে। তাহলে এই ওয়েদারিং কি? ওয়েদারিংটা হচ্ছে, ওয়েদারিং ইজ দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন রকস বাই মেকানিক্যাল এন্ড কেমিক্যাল প্রসেসেস ইনটু স্মল স্মল পিসেস। তার মানে কোন একটা বড় রক, কোন একটা বড় পাথর, সেটা ভেঙে যাওয়া, সেটা স্মল পিসেস বা ছোট ছোট অংশে ভেঙে যাওয়া, এটাই হচ্ছে ওয়েদারিং। এখন এই ভেঙে ভেঙে যেতে পারে কিভাবে? এটা হইতে পারে মেকানিক্যাল প্রসেস হইতে পারে, মেকানিক্যাল বলতে যে এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করতে পারে, অথবা কেমিক্যাল প্রসেস হইতে পারে, ভিতরের দিকে যে কেমিক্যাল গুলো আছে এই কেমিক্যালের কারণে ভেঙে যেতে পারে। তাহলে এইটা মেনলি দুইটা, একটা হচ্ছে মেকানিক্যাল এবং কেমিক্যাল প্রসেস। তার মানে ওয়েদারিংটা কি? ওয়েদারিংটা হচ্ছে বড় রককে ভেঙে ছোট ছোট অংশে পরিণত করার যে প্রসেসটা, সেটা হচ্ছে weathering. Mechanical weathering may be caused by the expansion and contraction of the rock from the continuous gains and losses of heat. তার মানে ধরেন যে যেখানে পাথর আছে, এই নিচে আছে, আমি একটু পরে আসবে, যেমন এখানে এই যে এরকম জায়গা যে পাথর যেখানে আছে বড় বিশাল পাথর, তো এই পাথরের সবসময় কি কন্টিনিউয়াস দিনের বেলা টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, আবার রাতের বেলা কি টেম্পারেচার কমে যাচ্ছে। এবং এইসব ক্ষেত্রে কি রাতের বেলা টেম্পারেচার অনেক বেশি কমে যায়, দিনের বেলা মরু অঞ্চলে যেগুলো হয়, যে দিনের বেলা টেম্পারেচার অনেক হাই থাকে এবং রাত্রে হচ্ছে টেম্পারেচার অনেক মানে খুব দ্রুত রিলিজ করে ফেলে টেম্পারেচারটা। তো দেখা যায় যে টেম্পারেচার দিনের বেলা বৃদ্ধি পায়, টেম্পারেচার বৃদ্ধি পাইলে কি হবে? ভলিউম বৃদ্ধি পায়, মানে যে কোনো ম্যাটেরিয়ালস এর ভলিউম বৃদ্ধি পায়। তাহলে এটা যদি ভলিউম বৃদ্ধি পাবে, তো এটা দেখা যায় সব দিকে একটা প্রেসার একটা রিলিজ করার চেষ্টা করে বা ভলিউম বাড়ার চেষ্টা করে। আবার যখন টেম্পারেচারটা কমে যায়, তখন এই ভলিউম আবার কি ছোট হয়ে যায় বা ছোট হইতে যাবে। তার মানে কন্টিনিউয়াস এটার মধ্যে একটা এক্সপানশন এবং কন্ট্রাকশন কাজ করে টেম্পারেচার হ্রাস বৃদ্ধির কারণে। এই এক্সপানশন এবং কন্ট্রাকশনের কারণে দেখা যায় যে পাথরগুলো ভেঙে ভেঙে ছোট ছোট টুকরাতে পরিণত হয়। এটা হচ্ছে কি মেকানিক্যাল ওয়েদারিং। আর কেমিক্যাল ওয়েদারিং কি? এখন মেকানিক্যাল ওয়েদারিং আরো হইতে পারে, আরো প্রসেস হইতে পারে, সেটা হচ্ছে, আচ্ছা আবার একটু জয়েন করেন, আমি কেটে দিয়ে আবার একটু জয়েন করেন। ঠিক আছে।